হ্যাঁ, ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করছি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে প্রথমে আসছে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বলতে কি বোঝো। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন যে ম্যাটেরিয়াল ইউজ হয় সেইগুলো অনেক সময় সেটা হতে পারে বাল্ক ম্যাটেরিয়াল, মানে ছোটো 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 অনেক জিনিস, সেগুলোকে ধরারই থাকে না, এবং অনেকগুলো হতে পারে যে একটা সিঙ্গেল ইউনিট। তাই সমস্ত কিছুই হ্যান্ডেলিং করতে হবে সুষ্ঠুভাবে। তার এর অবজেক্টিভসগুলো কী কী? টু রিডিউস দ্য কস্ট বাই ডিক্রিজিং ইনভেন্টরিজ, মিনিমাইজিং দ্য ডিস্টেন্স টু বি হ্যান্ডেল অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি। মানে হচ্ছে ইনভেন্টরি কস্ট কমাতে হবে, ডিস্টেন্স ট্রাভেলকে কমাতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, প্রোডাকশন ক্যাপাসিটিকে বাড়াতে হবে, ওয়ার্ক ফ্লো যাতে স্মুথ থাকে, হ্যান্ডেলিংয়ের সময় ওয়াস্টেজকে কমাতে হবে, বেটার ফেসিলিটিস এবং ইমপ্রুভ রুটিন ঠিকমতো করতে হবে, ইকুইপমেন্ট এবং স্পেস ইউটিলাইজেশন করতে হবে, ওয়ার্কিং কন্ডিশন ভালো থাকতে হবে, এবং কাস্টমার সার্ভিসকে ঠিক করতে হবে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিংয়ের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করা হয়। এইগুলোর জন্য বিভিন্ন রকম, যেমন ফিক্সড বিভিন্ন টাইপের কনভেয়ার ইউজ করা হয়, যেমন বেল্ট কনভেয়ার, রোলার কনভেয়ার, চেন কনভেয়ার, বাকেট কনভেয়ার, এবং হচ্ছে ভাইব্রেটরি কনভেয়ার, এগুলো ইউজ করা যায়। এলিভেটর এবং হোয়েস্ট, যেগুলো হচ্ছে ওভারহেড মুভমেন্টের জন্য ইউজ করা হয়, সেই জন্য সেইগুলোর সাথে ওভারলোড ট্রাভেলিং ক্রেন আছে, হোয়েস্ট আছে, ক্রেন আছে ডিফারেন্ট টাইপস, এবং হচ্ছে মনোরেল আছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রাক বা ভেহিকেলের ইউজ হতে পারে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশনের জন্য, এই জন্য বিভিন্ন কারখানাতে বেয়ে থাকে এগুলো ট্রান্সপোর্টেশনের মুভমেন্ট ঠিকমতো করার জন্য। এবং ফক লিফট ট্রাক, প্ল্যাটফর্ম ট্রাক, ইন্ডাস্ট্রিয়াল ট্রাক, ট্রলি, হ্যান্ড স্টেকার, এইসব থাকে। আবার হচ্ছে অক্সিলিয়ারি কিছু ইকুইপমেন্ট থাকে যেগুলো অ্যাটাচ করে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের এফিসিয়েন্সি বাড়ানো যায় এবং মোর এফেক্টিভ এবং ভার্সেটাইল ইউজ করা যায়, যেমন লিফট ট্রাক অ্যাটাচমেন্ট, কন্টেনার্স, ওয়েইং ইকুইপমেন্ট, এটসেট্রা। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট মূলত আমরা যখন স্টোর করছি কোনো জিনিসকে, তাহলে কি নির্দিষ্ট নিয়ম মেনে স্টোরিং ফাংশনগুলো চলবে, তার উপর কিছু কিছু স্ট্র্যাটেজি আর কি, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি থাকে। এগুলোকে একটাকে যেমন বলা হয় হচ্ছে এবিসি অ্যানালিসিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাস্তবে দেখা যায় যে আমাদের কোনো কাজ করার জন্য যেসব র ম্যাটেরিয়াল লাগে, র ম্যাটেরিয়ালের কস্টই হচ্ছে একটা সিগনিফিক্যান্ট কস্ট টোটাল ওয়ার্ক কস্টের। সেই র ম্যাটেরিয়ালগুলোর দেখা যাবে হয়তো অনেক রকম র ম্যাটেরিয়াল লাগছে, কিন্তু তার ভিতরে দেখা যাবে খুব কম সংখ্যক র ম্যাটেরিয়ালে ম্যাক্সিমাম সংখ্যক হচ্ছে কস্ট ক্যারি করছে। মাঝামাঝি কিছু সংখ্যক র ম্যাটেরিয়াল মাঝামাঝি কিছু সংখ্যক কস্ট ক্যারি করছে, আর বাকি দেখা যাবে বেশি সংখ্যক র ম্যাটেরিয়াল তাদের কস্ট কম হচ্ছে। তো এই স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে এটাকে এবিসি অ্যানালিসিস বলে। এবিসি অ্যানালিসিসে এইখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এখানে এক্স অ্যাক্সিস বরাবর যেমন নাম্বার অফ ইনভেন্টরি আইটেমস, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার অফ ইনভেন্টরি কস্ট, এইভাবে দেখানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে মাত্র 10% ইনভেন্টরি আইটেমস প্রায় 75% কস্টকে ইনকার করছে। এদেরকে বলা হয় ক্লাস এ আইটেম। তার পরবর্তী দেখা যাবে 15% আইটেম
মাত্র আরও 15% কস্ট মানে ইনকার করছে, এদেরকে ক্লাস বি আইটেম বলা হয়। বাকি দেখা যাবে যে অ্যানাদার 75% আইটেমস মাত্র 10% কস্ট ইনকার করছে, এদেরকে ক্লাস সি আইটেমস বলা হয়। এখন কি, যেমন ধরো একটা বাড়ি তৈরি করলে যা সব উপাদানগুলো লাগে, তার ভিতর যেমন দেখো যে সিমেন্ট, রড, এই দুটো উপাদান টোটাল ভলিউমের হয়তো কম লাগছে, কিন্তু দেখবে কস্ট ম্যাক্সিমাম নিচ্ছে, তাহলে এরা এস শ্রেণীর আইটেম। বাকি ধরো ইট বা আদার কিছু কিছু জিনিস, স্টোন চিপস, এইগুলো দেখবে হয়তো ওই রকম মাঝামাঝি কিছুটা পোর্শন লাগছে, কিন্তু তাদের কস্টও মাঝামাঝি, এদের ক্লাস বি আইটেম বলছি। আবার ধরো ক্লাস সি আইটেম, ধরো বালি, জল, এগুলো প্রচুর পরিমাণে, সবচেয়ে বেশি পরিমাণে লাগছে, কিন্তু দেখা যাবে হয়তো যে ওইগুলোর তুলনায় কস্ট অনেক কম। এখন সেই কারণে এই টাইপের এ শ্রেণীর আইটেম, যারা খুব অল্প পরিমাণ লাগছে কিন্তু কস্ট আরও বেশি, তাদেরকে বলা হয় সিগনিফিক্যান্ট ফিউ আইটেম। আর যারা অনেক সংখ্যায় লাগছে কিন্তু কস্ট তুলনামূলক কম, তাদের ইনসিগনিফিক্যান্ট আইটেম বলছে, ইনসিগনিফিক্যান্ট মেনি। প্রথমটা হচ্ছে সেই জন্য এ শ্রেণীর আইটেমকে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিউ, আর সি শ্রেণীর সি টাইপের আইটেমকে বলা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট মেনি। এই কথাগুলো উল্লেখ থাকতেই হবে। এখন এদের স্ট্র্যাটেজি কি? আমাদের অবশ্যই হচ্ছে এ শ্রেণীর যে আইটেম, তাদেরকে খুব সাবধানে আমাদের প্রিজার্ভ করতে হবে ইনভেন্টরিতে, যাতে করে তাদের নষ্ট বা এইসব না হয়, বেশি লক্ষ্য রাখতে হবে। বি শ্রেণীর আইটেমকে মোটামুটিভাবে প্রিজার্ভ করতে হয়। সি শ্রেণীর আইটেমকে আমরা আর একটু অনেকটা সহজ সরলভাবে প্রিজার্ভ করতে পারি। তাই স্টোরিংয়ের ক্ষেত্রেও এইভাবে কিভাবে আমাদের প্রিজার্ভ করতে হবে, সেইটা এবিসি অ্যানালিসিস দিয়ে দেখা হয়। ভেড অ্যানালিসিস আর একটা আছে, যে এইখানে বলা হচ্ছে যে শুধুমাত্র কস্ট নয়, তার এসেন্সিয়াল কতটা তাদের দরকার, সেই ক্যাটাগরি অনুযায়ী তাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে। ভিতে ভাইটাল, ইতে এসেন্সিয়াল এবং ডিতে ডিজায়ারেবল। এখানে ভাইটাল গ্রুপ মানে হচ্ছে যাদের না থাকলে পরে কোনো সময় যদি শর্টেজ দেখা যায় ইনভেন্টরিতে, তাহলে প্রোডাকশন টোটালি হল্ট হয়ে যাবে প্রোডাকশন, তাদের ভি শ্রেণীর আইটেমস বলছে। ই এসেন্সিয়াল আইটেমস কারা? যাদের না থাকলে পরে, শর্টেজ হলে পরে যে একটা সাবস্টেন্সিয়াল কস্ট অ্যাসোসিয়েটেড হবে প্রোডাকশনের, পুরোটা হ্যাম্পার না হলেও, সেই জন্য তাদেরকে বাই অ্যান্ড লার্জ যাতে স্টকে থাকে দেখতে হবে। ভি আইটেম যেমন স্টকে সবসময় থাকেই, এটা এনশিওর করতে হবে। আর ডিজায়ারেবল হচ্ছে তা না থাকলে একটু অসুবিধা হবে, কিন্তু তবুও অনেকটা সময় প্রোডাকশনকে চালিয়ে নেওয়া যেতে হবে। এদেরকে আমরা স্টকিং করার ইনভেন্টরিতে একটা রিস্ক নিতে পারি, যে মোটামুটি প্রয়োজন হবে তখন অর্ডার দিতে পারি। তাহলে এইভাবে গুরুত্ব অনুযায়ী ভেড অ্যানালিসিস করা হয়। আর একটা অ্যানালিসিস করা হয় এফএনএস, ফাস্ট মুভিং, নর্মাল মুভিং, স্লো মুভিং আইটেম, এইভাবেও কিছু অ্যানালিসিস করা যেতে পারে। আর একটা দেখো যে সাধারণভাবে যে অপটিমাম ব্যাচ সাইজ, অ্যাকচুয়ালি এটা এসছে হচ্ছে যে আমাদের প্রোডাকশনের 4টে টাইপ থাকে আমরা জানি: ব্যাচ প্রোডাকশন, জব শপ, মাস প্রোডাকশন এবং প্রজেক্ট। এখন এই যে ব্যাচ প্রোডাকশন, যেখানে একটা লটে কিছু সংখ্যক জিনিস তৈরি করা হয়, সেইটা কতটা সংখ্যক জিনিস আমরা একবারে প্রডিউস করব, সেই ডিটারমিনেশনকেই বলা হয় যে অপটিমাম ব্যাচ সাইজ। এখানে দেখা যাবে যে যদি কেউ বলে সারা বছর, কারণ আমরা জানি একটা প্রোডাকশন শুরু করতে গেলে
তার একটা ইনিশিয়াল সেট আপ কস্ট লাগে, মেশিনগুলোকে সেইভাবে সেটিং করতে হবে, প্রোডাকশন শুরুর আগে থেকেই একটা কস্ট অ্যাসোসিয়েটেড হয়। তা সেই সেট আপ কস্টের জন্য বারবার যখন যেটুক দরকার সেটুক প্রডিউস করা হলো, তারপরে আবার বন্ধ করে দেওয়া হলো, তাহলে পরেও কস্ট বেড়ে যাবে। আবার যদি হয় যে সারা বছরের জিনিস একবারে প্রডিউস করে রেখে দাও, তাহলেও দেখো একটা ইনভেন্টরির উপর চাপ পড়বে, এবং দ্বিতীয় কথা হচ্ছে সেইগুলোর জন্য ইনভেন্টরি কস্ট বেড়ে যাবে, এবং আমাদের যেহেতু সারা বছর শেষ না হলে পরে সেইটা আবার বিক্রি হয়ে টাকা ফেরত আসছে না, তাহলে মানে ওয়ার্কিং ক্যাপিটালও কমে যাবে। সেই কারণে এই টাইপের প্রোডাকশনের ক্ষেত্রে একটা অপটিমাম সাইজ তৈরি করা হয়, যেটা হচ্ছে যে প্রোডাকশন পার ইয়ার কতটা প্রোডাকশন হয়। সাধারণভাবে প্রিভিয়াস ইয়ারগুলো পার ইয়ারে ডিমান্ড কী ছিল সেটাকে ডি দিয়ে যদি নির্দেশ করা হয়, পার ইয়ার প্রোডাকশন রেট বা ক্যাপাসিটিকে যদি পি দিয়ে প্রকাশ করা হয়, ব্যাচ সাইজ যদি কিউ হয়, যেটা ইকোনমিক ব্যাচ সাইজ, কিউ স্টার দিয়ে বলা হয়, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইও কিউ, আর সেট আপ কস্ট যদি পার ব্যাচের জন্য ক্যাপিটাল এ হয়, ভ্যারিয়েবল কস্ট ফর পার ইউনিট প্রোডাকশন যদি সি হয়, এবং ইনভেন্টরি ক্যারিং কস্ট যদি পার ইউনিট পার ইয়ার এইচ হয়, তাহলে পরে নিচের এই ইকুয়েশনগুলো থেকে আমরা দেখতে পাই যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে ফর্মুলা, সেই অনুযায়ী কিউ স্টার ইকুয়াল টু √2a ইন্টু ডি বাই এইচ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 - d/p, এবং সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে ব্যাচ সাইজ ভার্সেস অ্যাকচুয়াল কস্ট এই ধরে, যে ডেটা টোটাল কস্ট লাইন করা হয়েছে। সেখানে দেখো যে ব্যাচ সাইজ এটাই হচ্ছে অপটিমাম। দেখো অ্যানুয়াল কস্ট হচ্ছে এই সাইজের বেশিও যদি প্রডিউস করো টোটাল কস্ট বেড়ে যাচ্ছে, এই সাইজের কমেও যদি প্রডিউস করো তাহলে পরে টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। সেই জন্য কিউ স্টার এই জায়গাটাই হচ্ছে ব্যাচ সাইজ। একটা ইন্ডাস্ট্রিতে ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে এইটাকে মেনটেন করা হয় যাতে টোটাল কস্ট কম হয়। এবারে আমরা আসছি স্টোর ম্যানেজমেন্ট। স্টোর মানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্টোর ম্যানেজমেন্টের যে মেন কাজগুলো হচ্ছে স্টোর ফাংশন যাকে বলি, এর হচ্ছে প্রথম হচ্ছে রিসিভড অ্যান্ড অ্যাকাউন্ট র ম্যাটেরিয়ালস, brought out পার্টস, স্পেয়ার্স, টুলস, ইকুইপমেন্টস এটসেট্রা। তারপরে হচ্ছে স্টোরেজ, provision of right and adequate storage, and provision to ensure that the stock does not suffer from damage, pilferage and deterioration. এইটা লক্ষ্য রাখতে হবে, ঠিক মতো ঠিক উপায়ে যাতে স্টোর মেনটেন করতে হবে এবং সেখানে কোনো ড্যামেজ, পিলফারেজ বা নষ্ট জিনিসের না হয়। রিট্রিভাল, এখানে বলা হয়েছে যে ঠিক প্রয়োজন অনুযায়ী যাতে ম্যাটেরিয়ালটাকে পাওয়া যায় এবং স্পেস ইউটিলাইজেশন ঠিক মতো হয়। বেশি স্পেস দিলে অ্যাকচুয়ালি কস্ট বেশি লাগবে। ইস্যু, fulfilling the demand of consumers by proper issue of items on receipt of authorized requisition. Records, ঠিক মতো রেকর্ড মেনটেন করতে হবে, to maintain paper records and update receipt and issue of materials, এটা ফোলিওতে মেনটেন করা হয়। হাউসকিপিং, এটাও খুব ইম্পর্ট্যান্ট, কিপিং দ্য স্টোর ক্লিন অ্যান্ড ইন গুড অর্ডার সো দ্যাট হ্যান্ডেলিং, reservation, stocking, receipt and issue can be done satisfactorily. কন্ট্রোল, এখানে হচ্ছে ডিসক্রিপেন্সি যাতে না হয়, অ্যাবনর্মাল কনজামশন কেউ করলে সেখানে কোয়ারি করা, আবার কোনো স্টকের যাতে অ্যাকিউমুলেশন হয়ে যেতেই না থাকে এগুলোকে লক্ষ্য রাখতে হবে।
সারপ্লাস ম্যানেজমেন্ট, যাতে মিনিমাইজেশন স্ক্র্যাপ বা সারপ্লাস বা অবসোলেজ এগুলো যাতে মিনিমাইজ করা যায়, প্রপার ইনভেন্টরি কন্ট্রোলের মাধ্যমে এইটা করতে হয়। ভেরিফিকেশন, বিন কার্স ভেরিফাই করে টাইম টু টাইম যে অ্যাকচুয়াল স্টক কত আছে তার সেটাও বিন কার্ডের সাথে মিলছে কি না এইটা হচ্ছে ভেরিফাই করতে হয়। কোঅর্ডিনেশন অ্যান্ড অপারেশন, টু কোঅর্ডিনেট অ্যান্ড কোঅপারেট with the interfacing departments such as purchasing, manufacturing, production planning, control, inspection, etc. এইবারে দেখো খুব ইম্পর্টেন্ট হচ্ছে বিন কার্ড। বিন কার্ডে একটা মানে স্টোর এন্ট্রির একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে বিন কার্ডে হচ্ছে ডিটেলসে দেখানো হয়েছে যে কি কি থাকে, ম্যাটেরিয়াল রিসিভড, ইস্যুড অ্যান্ড এখানে বিন নাম্বার থাকে, একটা ম্যাটেরিয়ালের কোড নাম্বার থাকে, ম্যাক্সিমাম কোয়ান্টিটি, অর্ডারিং লেভেল, মিনিমাম কোয়ান্টিটি। এখানে যেমন স্টোর লেজার ফোলিওতে কত পেজ ফোলিও নম্বরে পেজে আছে, ডেট, কোয়ান্টিটি রিসিভড, কোয়ান্টিটি ইস্যুড, ব্যালেন্স এবং রিমার্কস, এইটা মেনটেন করা হয়। এরপর হচ্ছে স্টোর লেজার্স, এটাও অনেকটা বিন কার্ডের মতো, শুধুমাত্র এখানে আর একটা এক্সট্রা থাকে, মানি ভ্যালুটাও শো হয়। এখানে পারচেস অর্ডার কারা করেছিল, সেকশন কারা, কোন সেকশনে ম্যাটেরিয়াল গেছে, রিকুইজিশন কারা করেছে, এইসব জিনিসও এখানে করে হতে পারে। এখন স্টোর অ্যাকাউন্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্টোর অ্যাকাউন্টিং হচ্ছে এস্টিমেটিং অফ কস্ট অফ প্রোডাক্ট এবং প্রাইসিং ডিসিশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কাজ করে। এই জন্য হচ্ছে স্টোর অ্যাকাউন্টিংয়ে দরকার। এবার স্টোরের কতগুলো ম্যাটেরিয়াল কী রকম নীতিতে স্টোরে এন্ট্রি হবে এবং বেরোবে স্টোর থেকে রিকুইজিশন অনুযায়ী, সেগুলো কতগুলো নিয়ম ফলো করা হয়। যেমন ফিপো সিস্টেম, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এইখানে একটা সিস্টেম আছে, এখানে বলা আছে যারা আগে ঢুকবে ফার্স্ট ইন তাদেরকেই আগে বের হতে হবে। এটা হচ্ছে একটা অ্যাপ্লাই করা হয়। লিফো সিস্টেম হচ্ছে এইখানে অ্যাজাম্পশনটা হচ্ছে যারা লাস্ট ঢুকেছে তাদেরকে আগে বের করে দিতে হবে। এইটা অনেক সময় হচ্ছে চেঞ্জ প্রাইস সিস্টেমকে করার জন্য এবং প্রফিটকে বাড়ানোর জন্য এইটা অনেক সময় লিফো সিস্টেম কাজ করে। অ্যাভারেজ কস্ট সিস্টেম, এইখানে হচ্ছে যে যখনই আমরা ঢুকুক না কেন এই প্রাইসিংটাকে ঠিক করা হবে যে ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালটা যে ডিফারেন্স শিপমেন্ট বা স্টকে যে অ্যাভারেজ দাম ছিল সেইটাই হচ্ছে ইস্যু সময়ে সেইটাকে উল্লেখ করা থাকবে। মার্কেট ভ্যালু সিস্টেম, এটা আবার আর একটা সিস্টেম যে সাধারণভাবে প্রিভেলিং মার্কেটে সেই ম্যাটেরিয়ালটা তখন কীরকম দাম সেই অনুযায়ী তার দাম পড়বে। এটা যেমন সাধারণত গোল্ডের দোকানগুলোকে এই সিস্টেম করা হয়। স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম, এইখানে হচ্ছে মার্কেট প্রাইস এবং ট্রেন্ড দেখে একটা ফিক্সড পিরিয়ড অফ টাইমের জন্য একই দাম এইটা ধরে নেওয়া হয়। এরপরে আমরা আসছি আর একটা গুরুত্বপূর্ণ পারচেজ ম্যানেজমেন্টে। এভরি অর্গানাইজেশন সে যত বড়ই বা ছোট হোক তাদের অবশ্যই কিছু কিছু ম্যাটেরিয়াল হোক, মেশিনারি হোক, ইকুইপমেন্ট হোক, এগুলোকে তাদের কিনতে হয় টাইম টু টাইম। এখন সেই পারচেজ, সেইখানে আমাদের কতগুলো যেমন ইনপুট হচ্ছে পারচেজ রিকুইজিশন ডিপার্টমেন্ট থেকে আসছে, প্রোডাক্ট স্পেসিফিকেশন সেইটা।
ডিমান্ড ফ্যাক্টর কি, যে আইটেম ইউজড কন্টিনিউয়াসলি, কোন আইটেম সবচেয়ে বেশি ইউজ হয়। লার্জ সিঙ্গেল অর্ডারস, যে অনেক সময় যদি আমরা অর্ডার একটা ভলিউমের বেশি দিই তাহলে এক হচ্ছে ক্যারিং এর দিক থেকে, যে অনেক সময় অল্প কয়েকটা জিনিস লাগবে সেটা হয়তো বোম্বে থেকে লরি করে আনতে হবে, তাহলে প্রচুর ক্যারিং কস্ট পড়ে যাবে, সেই জন্য ম্যাটেরিয়ালের দামও বেশি পড়ে যাবে। তার তুলনায় যে লার্জ সিঙ্গেল অর্ডার দিলে যদি আমার ক্যারিং কস্ট কমে, সেইটা অনেক সময় লক্ষ্য রাখা হয়। স্মল ভ্যালু পারচেজ, কাছাকাছি লোকাল জায়গা হলে বেশি কস্টলি ম্যাটেরিয়াল হলে অল্প অল্প করে পারচেজ করা হয়। নর্মাল পারচেজ, এই রকম হচ্ছে ডিমান্ড ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। কতগুলো রেস্ট্রেইন থাকে, লিগালিটিস থাকে, যেমন কোনো কোনো আইটেমের বেশি কেনাই যায় না একবারে, এরকম কিছু লিগাল থাকে। কোনো কোনো আইটেম বিদেশ থেকে আসলে সেগুলোর উপর কিছু রেস্ট্রিকশন থাকে। ম্যানেজমেন্ট পলিসিস, ম্যানেজমেন্ট কোন প্রোডাক্টটাকে বেশি ফার্নিশ করতে চাইছে, সেই প্রোডাক্টটার জন্য যে ম্যাটেরিয়াল লাগছে সেটাকে আগে অগ্রাধিকার দিতে হবে। অ্যাভেলেবেল রিসোর্স, হাতে কত টাকা আছে বা আমাদের কীরকম কীভাবে চলতে হবে সেটা, এবং মার্কেট কন্ডিশন, অবশ্যই মার্কেটে কী কী অ্যাভেলেবেল তার উপর কিছু আমাদের হাত নেই, সেগুলোকে সেই রেস্ট্রিকশনগুলোকে কনসিডার করে পারচেজিং ডিপার্টমেন্ট ভিন্ন তাদের ডিসিশন দেবে। সেই ডিসিশনের আউটপুটটাই হচ্ছে সাপ্লাই সোর্সকে সেটা ঠিক করতে হবে, টাইমিং কোন সময় লাগবে সেটা জানা, প্রাইস তার দাম হবে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, মানে স্পেসিফিকেশন কী হবে এবং কতটা পরিমাণে কিনবে, এটা হচ্ছে আউটপুট। এখন ইন অ্যাডিশন টু এই আউটপুটগুলো রেসপন্সিবিলিটি ছাড়াও পারচেজ ডিপার্টমেন্টের কতগুলো আরও বেশি কাজ থাকে, যেগুলো হচ্ছে ভেন্ডার রেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মেক অর বাই, তৈরি করবে না কিনবে, ভ্যালু আইটেমগুলোর ভ্যালু অ্যানালিসিস করা, সারপ্লাস ডিসপোজাল করা, কন্ট্রোল, অডিট, মেনটেন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রসিডিওরস, ফর্মস, রেকর্ডস, এই সবগুলো ঠিক করা। এবার হচ্ছে পারচেস প্রসিডিওর কীভাবে হয়। প্রথমেই হচ্ছে রিসিপ্ট অ্যান্ড অ্যানালাইজ দ্য রিকুইজিশন অফ অ্যান্ড অ্যাসেস দ্য নিডস অফ ডিফারেন্ট নিড অফ রিকোয়ারমেন্ট, এগুলো করতে হবে। তারপরে হচ্ছে সিলেকশন অফ পসিবল সোর্স অফ সাপ্লাই, কোথা থেকে কেনা হবে এটা ঠিক করতে হবে। ডিটারমাইন দ্য টাইম, প্রাইস, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, সেটা করতে হবে। প্লেসিং দ্য অর্ডার, তারপর ফলোয়িং আপ অ্যান্ড এক্সপিডিটিং অফ দ্য অর্ডার, ঠিকমতো অর্ডারটা তাদেরকে, যারা আমাদের সাপ্লায়ার তাদেরকে ঠিকমতো এক্সপিডিটিং করতে হবে ঠিক টাইমে দেওয়ার জন্য। চেকিং ইনভয়েসেস অ্যান্ড রিসিভিং দ্য অর্ডার্স। তারপরে হচ্ছে রিজেকশন আফটার ইন্সপেকশন, খারাপ কিছু দিলে সেটাকে রিজেক্ট করা। কমিউনিকেটিং উইথ অ্যাকাউন্ট সেকশন ফর পেমেন্ট, যারা মাল দিল ঠিকমতো তাদের ইন্সপেকশনে পাস করে গেছে, তাদের পেমেন্ট যাতে ঠিক হয়, পরবর্তী অর্ডারের ক্ষেত্রে আবার সাপ্লাইয়ের জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য অ্যাকাউন্ট সেকশনের সাথে যোগাযোগ রক্ষা করা। ক্লোজিং কমপ্লিট রেকর্ডস মেনটেন করা অ্যান্ড মেনটেন্যান্স অ্যান্ড রেকর্ডস অফ ফাইলস। এবার কতগুলো টাইপ অফ পারচেজিং আছে। একটা হচ্ছে স্পেকুলেটিভ বাইং, এখানে যদি কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে এবং কোম্পানির যদি আরও বেশি প্রফিট করতে চায়, তাহলে অনেক সময় ইন এক্সেস ফোরসিয়েবল রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানি কেনে, যাতে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল বেশি থাকলে, এটাকে বলে স্পেকুলেটিভ পারচেস। তাতে পরে বাল্ক রেটে কিনলে ম্যাটেরিয়ালের কস্ট অনেক কম পড়ে যায়, ট্রান্সপোর্টেশন অপটিমাম হয়, কস্ট বা ক্যারিং কস্ট অপটিমাম হয় এবং তাতে প্রফিট মার্জিন বেশি থাকে। কিন্তু অবশ্যই হচ্ছে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল বেশি তারা এইরকম করতে পারে। ফরওয়ার্ড বাইং, ওয়ার্কিং ক্যাপিটাল
যদি আর একটু বেশি থাকে তাহলে পরে ইকোনমিক্যাল কোয়ান্টিটি এক্সিড করেও, কারেন্ট রিকোয়ারমেন্ট যতটা সেটা এক্সিড করেও একটা ফোরসিয়েবল রিকোয়ারমেন্ট অনুযায়ী কেনা হয়, যাতে অপটিমাম ফেভারেবল প্রাইস, কোয়ালিটি ডিসকাউন্ট এইগুলো আমরা পেতে পারি, এবং যাতে করে কোনো সময়ে পার্সপেক্টিভ শর্টেজ না হতে পারে। মার্কেটে পরবর্তীতে পাওয়া যাবে না, তবুও আমরা আগে রেখে দিলাম। কিন্তু এখানে একটা অসুবিধা হয় যে এখানে একটু ইনভেন্টরি হোল্ডিং কস্টটা বেশি পড়ে যায়। কিন্তু এখানেও হচ্ছে যে ফিনান্সিয়াল গুড কন্ডিশন যারা, তারাই এরকম ফরওয়ার্ড বাইং করতে পারে। পরে হচ্ছে হ্যান্ড টু মাউথ বাইং, যাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল কম থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল কম থাকে, তারা অনেক সময় ইমিডিয়েট কারেন্ট রিকোয়ারমেন্ট যেইটু এবং একেবারেই এসেনশিয়াল শুধুমাত্র সেইটুকুই কেনে, তাদের হ্যান্ড টু মাউথ বাইং বলে। এর ভিতর আবার দুটো সাব গ্রুপ আছে, টাইম বাজেটিং পারচেস, মানে এটা হচ্ছে সাপ্লায়ারদের সাথে এরকমই এদের কন্ট্রোল করা থাকে, এদের ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই, ওয়ার্কিং ক্যাপিটাল এতটাই কম যে হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে বা কমলে তারা সেটাকে মেকআপ দিতে পারবে না, সেই টাকা জোগাড় করতে পারবে না। সেই জন্য প্রসপেক্টিভ যারা তাদের সাপ্লায়ার থাকে, তাদের সাথে এদের এরকমই চুক্তি করা থাকে যে ওভার এ লং পিরিয়ড অফ টাইমে অ্যাভারেজ যে কস্ট, সেই কস্টেই এরা মার্কেট থেকে কিনবে। তার মানে দাম যদি মার্কেটে কমও থাকে, সাপ্লায়ারকে একই সেই অ্যাভারেজ দাম দেবে, দাম যদি বেড়েও যায় সাপ্লায়ারকে অ্যাভারেজ দাম দেবে। এটা হচ্ছে টিকে থাকার একটা স্ট্র্যাটেজি, যে অন্তত খুব বেশি ফ্লাকচুয়েশন হলে তারা পারবে না। এটা হচ্ছে টাইম বাজেটিং পারচেস। অবশ্যই এদের মার্জিন, প্রফিট মার্জিন কম হয়। এবং আর একটা হচ্ছে হেজিং। হেজিং হচ্ছে এদের ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই বাজে, মানে নুন আনতে পান্তা ফুরো এরকম অবস্থা। তারা কি করে, রিকোয়ার্ড কোয়ান্টিটিকে একটা অন স্পটে কিনে ওপেন মার্কেটে আবার সেম কোয়ান্টিটিটা বেচে দিল, যাতে করে সেই টাকাটা পেতে পারে। যেমন এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে বাস্তবে। ধরো কোনো কেউ একটা অনেকগুলো ফ্ল্যাট তৈরি করছে, আমরা জানি যে ফ্ল্যাটগুলো অনেক সময় বেচে দেওয়া হয় ভবিষ্যৎ ইসের কাছে। তো এবার ওয়ার্কিং ক্যাপিটাল যেই এদের কম, তারা কি করে, ওই আগেই ফ্ল্যাটটা বেচে দেওয়া, তৈরি হওয়ার আগেই ফ্ল্যাটটা বেচে দেওয়ার জন্য কিছু টাকা, অনেক টাকা তাদের থেকে নিয়ে সেই টাকা দিয়েই কিনলো, কিনে জিনিসপত্র র ম্যাটেরিয়াল করে কাজ শুরু করলো। তাহলে কি তারা কিনছে, কিন্তু টাকাটা আগেই ওপেন মার্কেটে, মানে প্রসপেক্টিভ সব শেষ হয়ে কন্ডিশন কীরকম সেই থেকে বিক্রি হচ্ছে না, আগেই প্রসপেক্টিভ বায়ারদের তাদের কাজ বিক্রি করে টাকা নিয়ে নিচ্ছে, এবং সেই টাকা দিয়েই তারা ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে এবং করছে। কিন্তু অবশ্যই হচ্ছে এইভাবে একটা টিকে থাকার স্ট্র্যাটেজি, কিন্তু অবশ্যই হচ্ছে এতে প্রফিট মার্জিন কম হয়। এবার স্টোর বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের কতগুলো আর একটা সিস্টেম আছে। এটা হচ্ছে জিট অ্যানালিসিস, জাস্ট ইন টাইম, যাতে এখানে হচ্ছে অর্গানাইজেশন সাপ্লায়ারদের ম্যাটেরিয়াল অর্ডার ডাইরেক্টলি দিচ্ছে, যে অ্যাজ পার শিডিউল, মানে যেরকম তাদের প্রোডাকশন শিডিউল যেরকম হবে সেইভাবেই তাদের ম্যাটেরিয়ালকে সাপ্লাই দিচ্ছে। এতে হচ্ছে ইনভেন্টরি কস্ট রিডিউস হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, একবারে অ্যাকুরেট ফোরকাস্ট অফ ডিমান্ড এতে থাকতে হবে। আর একটা হচ্ছে স্যাপ, হচ্ছে এটা হচ্ছে সিস্টেম, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্টস, এই তিনটে মিলে বোঝায়। এখানে হচ্ছে
সিস্টেম অ্যাপ্লিকেশন, ইনভেন্টরি এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিসে এখানে হচ্ছে যে ম্যাটেরিয়াল অলওয়েজ কেপ্ট ইন প্রপার কোয়ান্টিটিস অ্যান্ড উইদাউট শর্টেজ, এবং অর্গানাইজেশনের সাপ্লাই চেইন যাতে মেনটেন থাকে। এটা সাধারণভাবে হচ্ছে বেসড একটা সফটওয়্যার বেসড সিস্টেম। এইখানে এইগুলো হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, প্লান্ট মেনটেনেন্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড কন্ট্রোলিং, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এইগুলোর উপর ডিপেন্ড করে। এটাও একটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপির একটা অঙ্গ স্যাপ। এবার তাহলে ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কি? এটা হচ্ছে ইট ইজ দ্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ রিয়েল টাইম বিজনেস প্রসেস। এক কথায় বলতে গেলে এটা অবশ্যই সফটওয়্যার বেসড। এখানে the organization can collect, store, manage and interpret data from many business activities. একটা ছবি দিয়ে এই ইআরপিকে দেখানো হয়েছে যে ভিতরেরটা হচ্ছে ইআরপি অ্যাক্টিভিটি, কমার্স, এনি আদার্স জিনিস যদি থাকে, বিজনেস ইন্টেলিজেন্স, এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট, এইগুলো। কিন্তু তার সাথে সাথে যেগুলো বাইরের আউটপুট, যেগুলো থেকে ডাটা নিয়ে ওরা এই ডিসিশনগুলো করে সফটওয়্যার, যেমন সেলসের ডাটা, প্রকিউরমেন্টের ডাটা, প্রোডাকশন ডাটা, ডিস্ট্রিবিউশন ডাটা, অ্যাকাউন্টিংয়ের ডাটা, মানে মায়না কাকে দিল, কীরম কী খরচ হলো, এইগুলো। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাদের স্ট্র্যাটেজি কী, কীরকম কী আছে সেইগুলো, এবং কর্পোরেট পারফরমেন্স অ্যান্ড গভর্নেন্স, কাস্টমার সার্ভিস, এই সমস্তগুলো ডাটা নিয়ে এগুলো হচ্ছে এদের মানে ইনপুট দিয়ে এরা আউটপুট করে এই ভিতরের সার্কেলে যে জিনিসগুলোকে দেওয়া হয়েছে তার উপর। এটাই হচ্ছে একটা সফটওয়্যার বেসড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হবে যে কোনো প্রোডাকশনের প্রাইসকে কিভাবে আমরা ডিটারমাইন করি। সাধারণভাবে ধরে নেওয়া হয়েছে যে 1 বছর পর হচ্ছে একটা স্টক দেখে 1 বছর পর পর টোটাল প্রোডাকশন প্রাইস ঠিক হয়। এখানে হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, তার সাথে যুক্ত হচ্ছে পারচেজ অফ র ম্যাটেরিয়াল ডিউরিং দ্য ইয়ার, তার সাথে যুক্ত হচ্ছে ক্যারেজ অন র ম্যাটেরিয়াল পারচেসড, তার থেকে লেস করা হচ্ছে র ম্যাটেরিয়াল রিটার্ন, তার সাথে লেস করা হচ্ছে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল বছরের শেষে। এটাকে বলা হচ্ছে টোটাল র ম্যাটেরিয়াল কনজিউমড। র ম্যাটেরিয়াল কনজিউমডের সাথে যদি ডাইরেক্ট ওয়েজেস, তার মানে কি ডাইরেক্ট সেইখানে যে যারা কাজ করেছে শ্রমিকরা, তাদের মাইনা বা ওয়েজ যা দেওয়া হয়েছে, প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন কাটিং ফ্লুইড কত খরচ হয়েছে, বিভিন্ন মেশিনারিজ কত খরচ হয়েছে, সেই মেশিনগুলো চালাতে ইলেকট্রিসিটি বা আদার জিনিস কত খরচ হয়েছে, কাটিং টুল কত খরচ হয়েছে, বিভিন্ন জিনিস যেগুলো ডাইরেক্ট কাজ করতে গিয়ে লাগছে, সেই খরচগুলো অ্যাড করলে যেই কস্টটা দাঁড়ায় সেটাকে বলা হয় প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যদি আমরা যোগ করি, ফ্যাক্টরি ওভারহেড কি? ফ্যাক্টরির জন্য যে যে বিদ্যুৎ খরচ, আদার সেই মেনটেনেন্স কস্ট, আদার বিভিন্ন জিনিস, যে ফ্যাক্টরির ভিতর যে লোকজন আছে তাদের মায়না, এগুলোকে ফ্যাক্টরি ওভারহেড বলে। টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ফ্যাক্টরি রিনোভেশনের কাজ, এই সমস্ত কিছু যা হয়েছে, প্লাস অ্যাড হচ্ছে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস অর প্রসেস, মানে আগের বছরেও কিছু কিছু কাজ হয়ে পুরো ফিনিশ প্রোডাক্ট হওয়ার আগে আমরা জানি একটা প্রোডাক্ট, তার ভিতর অনেকগুলো ভ্যালু অ্যাডিশন প্রসেসের পর ফিনিশ প্রোডাক্ট হয়, কিন্তু প্রত্যেকবার ভ্যালু অ্যাডিশনের পর ফিনিশ প্রোডাক্টের আগে যেটা পড়ে থাকে তাদেরকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস বলি। তাহলে আগের ফিনান্সিয়াল স্টক ইয়ারে কতগুলো হয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে ওপেন স্টক, লেস হচ্ছে ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। এইগুলো করে আমরা হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বলি, যেটা পাই। এর সাথে হচ্ছে
অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করতে হবে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কি, কারখানার বাইরেও তার হেড অফিস বা আদার একটা অফিস থাকতে পারে, সে যেগুলো হচ্ছে সেলস মার্কেটিং এগুলো দেখে, তাদের যে স্যালারি, গাড়ি ভাড়া এমপ্লয়ীদের, তাদের যে ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, আদার তাদের যাতায়াত, এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করে যে কস্ট পাচ্ছি সেটাকে কস্ট অফ প্রোডাকশন বলছে। এরপরে হচ্ছে ওপেনিং স্টক অফ ফিনিশড গুড, বিয়োগ যোগ করা হচ্ছে লেস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুড, মানে আগের বছর যেগুলো তৈরি হয়ে গেছিলো আর এবছর যেগুলো তৈরি হওয়ার পর আবার থেকে গেল, বিক্রি হয়নি, সেইটা ক্লোজিং স্টক। এইগুলো যোগ করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাই। এরপরে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, যে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সেলস ডিস্ট্রিবিউশনের কী কস্ট, এইগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে কস্ট অফ সেলস। এর সাথে প্রফিট, আমরা একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি থাকে মার্কেটে টিকে থাকার জন্য প্রফিট মার্জিন কত পার্সেন্টেজ রাখবে, প্রফিট মার্জিন কম হলে পরে ম্যাটেরিয়াল বিক্রি বেশি হবে, কম্পিটিশন এগিয়ে যাবে, সেই জন্য এই প্রফিটটা বিভিন্ন অর্গানাইজেশন তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক করে। এবং অবশ্যই বিভিন্ন অর্গানাইজেশন যে ধার নেওয়া থাকলে, লোন নেওয়া থাকলে তার যে ইন্টারেস্ট গুনতে হয়, সেইটা ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে বিভিন্ন রকম, অবশ্যই সেগুলো ধরতে হবে, তারপরে একটা প্রফিট রাখবে। তো এই সমস্ত কিছু ক্যালকুলেট করে এইটা যোগ করা হয় অ্যাট প্রফিট, সেইগুলোকে মনে আমরা পাচ্ছি সেলস প্রাইস। এইভাবে অর্গানাইজেশনে যে ম্যাটেরিয়ালের কস্ট নির্ধারণ করা হয় ফিনিশড প্রোডাক্টের। থ্যাংক ইউ।